যত দিন যাচ্ছে ততই নির্বাচন নিয়ে সরকারের দেয়া সময়সীমার কাছাকাছি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এ সময়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য আরও স্পষ্ট হচ্ছে। সংস্কার ও নির্বাচন নিয়ে মতানৈক্য ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর দাবি দেওয়া নিয়ে সড়ক অবরোধ বিপাকে ফেলছে অন্তর্বর্তী সরকারকে। তবে সংকট সমাধানে সংশ্লিষ্ট সংস্থার গাফিলতিরও অভিযোগ শোনা যায়। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিক্ষকের যমুনামুখী লংমার্চ, লাঠিপেটা, তথ্য উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপ ও রাজনৈতিক সংগঠনের ওপর উপদেষ্টার অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে আলোচনা করতে চাই ভোটের ট্রেনের আজকের পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। গত কাল থেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। আপনি যমুনা থেকেই যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে অংশ নেওয়ার জন্য। তার আগে আমরা একটু দেখে নিতে চাই আপনাদের দাবি দাওয়াগুলো। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 3টি দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবিগুলো একটু দেখে নিতে চাই। তাদের দাবির একটি হচ্ছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দিতে হবে। 2 নম্বর দাবি 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। দর্শক, এই দাবিতে গতকাল থেকেই শিক্ষার্থীরা যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে অবস্থান করছেন। সেখানে লাঠিপেটার বা পুলিশের পাকড়াওয়ের শিকার হয়েছেন। তারপরেও কিন্তু তারা সেখান থেকে অবস্থান সরে যাননি, তারা আবার রাতভর অবস্থান করেছেন। আজকে সকালেও তারা সেই সড়কটি অবস্থান করছেন। সেখান থেকেই মূলত যুক্ত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। আপনার কাছে আমি শুরুতেই জেনে নিতে চাই যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস যদি বলি, সেটি প্রথমে 1863 সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। এরপর 1872 সালে জগন্নাথ স্কুল এবং 1884 সালে জগন্নাথ কলেজ এবং 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই যে প্রায় 162 বছরের ইতিহাস, যেখানে শিক্ষার্থীরা অনাবাসিকভাবেই পড়াশোনা করতেন। আপনারা আপনাদের যে দাবি তার মধ্যে একটি হচ্ছে আবাসন হওয়ার আগ পর্যন্ত 70% বৃত্তি দিতে হবে। আপনারা তো জেনে শুনেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, যেখানে আবাসন নেই, একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। আপনাদের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে আপনাদের কাজ চলছে, সে বিষয়গুলো আলাপ আলোচনার মধ্যে আছে। আপনারা তবুও এই দাবিগুলো কেন নিয়ে রাস্তায় নামলেন একটু জানাবেন। আমি যদি শুরু থেকে আসি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই তখন আমাদেরকে এটা জেনে ভর্তি হই না যে বিশ্ববিদ্যালয় আসলে অনাবাসিক। বিষয়টা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আগে কিন্তু একাধিক হল ছিল, 11টা হল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকতো, কিন্তু 2টা রেজিলে এই হলগুলো হাজির দিনে এগুলো দখল করে না, কিন্তু পরবর্তীতে এগুলো দখলমুক্ত করা যায়। কিন্তু আমরা দেখছি যে তখন একটা আশ্বাস ছিল যে নদীর ওপারে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 200 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন 200 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নিজস্ব অর্থায়নে আরও 7 একর জমি কিনেছে মাওয়া রোডের পাশে, যেখানে একটা বাজেট পাস হয়েছে এবং এখানে দ্রুত কাজ শুরু হবে এবং এখানে হল নির্মাণ হবে, শিক্ষার্থীরা এখানে থাকতে পারবে। কিন্তু আমি বিশ্ববিদ্যালয় এখানে 6 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোনো ধরনের কাজের অগ্রগতি হয়নি। এখন আমরা এর আগেও একটা আন্দোলন করেছি, আপনি নিশ্চয়ই এটা জেনে থাকবেন। তো এটা একটা স্পষ্ট বিষয় যে সরকার যেখানে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, জমি কিনে দিচ্ছে, কিন্তু কিছু গোষ্ঠীর কারণে কাজটা সম্পন্ন হচ্ছে না, কাজটা আটকে যাচ্ছে। তো আমরা এই ব্যর্থতার জন্য আমরা আন্দোলন করেছি যাতে করে সেনাবাহিনীর কাছে আমাদের এই কাজগুলো হস্তান্তর করা হয়। আমাদের ওই আন্দোলনের সময় আমাদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই বছর যে অর্থ বছর হবে, অর্থ বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট আছে, বাজেটটা বৃদ্ধি করা হবে এবং শিক্ষার্থীদের জন্য 2টা জমি আমরা অবমুক্ত করতে পেরেছি দখলদারীদের কাছ থেকে।
হাবিবুর রহমান হল এবং বাণী ভবন, এই দুইটা জায়গায় দুইটা হল নির্মাণ করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এই কাজের আসলে কোনো অগ্রগতি হয় নাই। অগ্রগতি না হওয়ার পরে আমরা এটার সাথে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা এটার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা ইউজিসির চেয়ারম্যানের সাথে ইউজিসির সদস্যদের সাথে বিশেষ বৈঠক করেছি এবং তারা একই কথা বলেছে যে আমাদেরকে এখানে অর্থ ছাড় দেওয়া হয় নাই, আমাদের কিছু করার নেই, আমরা জগন্নাথের জন্য কিছু করতে পারবো না। তো আমরা বিভিন্ন জায়গা থেকে গিয়ে যখন ব্যর্থ হচ্ছি তখন আমাদের আসলে আলটিমেটলি কি করার আছে? আমাদের একমাত্র ভরসা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ, যার কারণে আমরা প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছি। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আপনার সঙ্গে আরও আলাপ করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আলোচনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঙ্গে। রিয়াজুল ইসলাম, আপনারা গতকাল থেকেই এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যেখানে গত রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরেও আপনারা কেন আবার সড়কে অবরোধ করে আন্দোলন করছেন? জি, অসংখ্য ধন্যবাদ। দেখেন, আসলে আমাদের সাথে, আমরা তো এটার জন্য আসিনি যে আমাদের সাথে একজন উপদেষ্টা এসে সাক্ষাৎ করবেন, আমরা তার সাক্ষাৎ নিব, আমরা চলে যাব, এটার জন্য আসিনি। আমরা মূলত নির্দিষ্ট কিছু দাবির জন্য এসেছি, আমাদের কিছু প্রাপ্তির জন্য এসেছি। তো আমরা কে আসলো এটা গুরুত্বপূর্ণ না, আমরা দেখব আমাদের প্রাপ্তিটা নিশ্চিত হয়েছে এটা গুরুত্বপূর্ণ কিনা। আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের কাছে এসেছেন, তিনি রাগ করে চলে গিয়েছেন, কিন্তু তিনি আমাদের দাবিগুলো পূরণের বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাস দেননি। এমনকি সরকার থেকে কোনো ধরনের আমাদেরকে স্পেসিফিক কোনো প্রকার আশ্বাস বা নির্দেশনা দেওয়া হয়নি যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে। তাহলে আমাদের তো এখানে যাওয়ার আর কোনো উপায় নেই, আমাদেরকে তো এখানে থাকতে হবে। কি আলাপ হলো তথ্য উপদেষ্টার সঙ্গে? তিনি একই সঙ্গে অভিযোগ করেছেন তার উপর বোতল ছুঁড়ে মারা হয়েছে আমরা দেখেছি, এবং তিনি অভিযোগ করেছেন যে আন্দোলনে কিছু স্যাবেটুর বা নাশকতাকারী আছে এবং তারা 8 মাস ধরে একজন ব্যক্তির পেছনে লেগে আছে। আপনারা মানে তিনি কি বুঝিয়েছেন, কাদেরকে বুঝিয়েছেন? আসলে বিষয়টা হলো, আমরা যদি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যটা আপনি যেটা বলেছেন এটা দেখি, এবং পরবর্তীতে আমরা যে একটা অডিও আমাদের কাছে এসেছে তার আভ্যন্তরীণ কথোপকথনের, এই অডিওটা যদি আমরা দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বুঝিয়েছেন বিষয়টা। কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে বলতে চাই যে ভাইটা আসলে বোতল মেরেছে, সে একটা জুনিয়র ছেলে, মাত্র ইউনিভার্সিটিতে এসেছে, দেশের জাতীয় রাজনীতি বা এগুলো সম্পর্কে তার খুব বেশি ম্যাচুরিটি এখনো আসে নাই। সে ভুল ক্রমে অন্য জায়গায় একটা বোতল মেরেছে, এটা হচ্ছে ভুল করে উপদেষ্টা মহোদয়ের মাথায় পড়েছে। এজন্য আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা ক্ষমা চেয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষক সমিতির দায়িত্বশীল বৃন্দও ক্ষমা চেয়েছেন। এখানে বিষয়টা যেহেতু একটা ছেলে ভুল করে করেছেন, এটার তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যেতে পারে। বিষয়টা হচ্ছে এমন। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি যে বলছেন যে একটা গোষ্ঠীর উপরে দায় দিয়ে দেওয়া বা এটা তারা করেছেন, তো এই বিষয়টা তিনি এর আগেও বলেছেন। তিনি একাধিক ফেসবুক পোস্টে তিনি এটা উল্লেখ করেছেন যে তিনি যতদিন তার শক্তি থাকবে ততদিন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে হিট করে যাবেন। তো আমি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাকে তিনি রাগের বশবর্তী হয়ে ব্যক্তি স্বার্থে বা ক্রোধে সে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপরে সে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, কারোর উপরে হামলা করতে বা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারবে না। কিন্তু তিনি এই মন্ত্রিত্বের শপথ থাকা অবস্থায় তিনি একাধিকবার এই ধরনের আচরণ করে যাচ্ছেন, এবং তিনি গতকালকে আমাদের শিক্ষকদের, আমাদের ভিসি মহোদয়কে তিনি তুমি করে সম্বোধন করেছেন, এবং তিনি বলেছেন যে এখান থেকে শিবিরকে বের করে দিতে হবে, বহিষ্কার করে দিতে হবে। যে বিষয়টার সাথে আসলে শিবির কোনোভাবে জড়িত না, এই বিষয়টা যদি শিবিরের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা বড় ধরনের জুলুম হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ আছে, যে ভাইটা এটা করেছেন আপনারা তার ছবি দেখে বিশ্লেষণ করে তার রাজনৈতিক পরিচয় চাইলেই বের করতে পারেন। একজন দায়িত্বশীল মানুষ সে কখনো একটা সংবাদ আসার পরে বাছ বিচার না করে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া
এই সংবাদটা প্রচার করতে পারে না, এমনকি একজন সংবাদ কর্মীও করতে পারে না। সেখানে একজন মন্ত্রী পর্যায়ের পদমর্যাদার ব্যক্তি কোনো প্রকার যাচাই বাছাই করে একটা কথা হুটহাট করে বলে দেবে, এটা আমি তার সঠিক জ্ঞানের পরিচয় আমি মনে করি না। এবং আর একটা বিষয় হলো, সে যদি এই কথাগুলো বারবার বলতে থাকে, এভাবে আক্রমণাত্মক কথাবার্তা সে বলে থাকে, তাহলে মনে হয় তার শপথের বাইরে চলে যাওয়া দরকার। কারণ হচ্ছে শপথের ভিতরে থেকে সে কাজগুলো আসলে করতে পারে না। জি জি, আপনাদের সঙ্গে জানতে চাচ্ছিলাম কি আলাপ হলো, আসলে কি আলাপ হয়েছে তার সঙ্গে, এবং তারপরেও আপনারা এখনো অবস্থান করছেন, এই বিষয়ে একটু জানতে চাই। গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় এখানে এসেছেন, এসে তিনি একটা কথাই বলেছেন যে আমি আপনাদের এখানে এসেছি এবং হয়তো বা পুলিশ সদস্যরা আপনাদের উপরে লাঠিচার্জ করেছে। আপনারা গতকালকে মিডিয়াতে আপনারাই ভিডিও করেছেন, ছবি তুলেছেন, আমাদের ভাইদের উপরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের সাংবাদিকদের পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে, তাদের গলায় প্রেস কার্ড ছিল, প্রেস কার্ড থাকার পরেও তাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমাদের সাংবাদিক সমিতির সেক্রেটারি তিনি গুরুতর লাঞ্চে এফেক্ট হয়েছে, তার বুকের উপরে টিয়ার শেল মারা হয়েছে। আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতির পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। আমরা আওয়ামী রিজিমেও দেখেছি বা বিভিন্ন সময়ে যে শিক্ষকদের উপরে পুলিশ অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে অনেকবার চিন্তা ভাবনা করতো, তারপরে অ্যাকশন নিত। কিন্তু এই পুলিশ তার এত বর্বরোচিত হামলা করেছে যে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোস্ট সিনিয়র টিচার, তিনি আর 6 মাস পরে রিটায়ারমেন্ট চলে যাবেন, তার মধ্যে একজন বৃদ্ধ শিক্ষকের উপর আঘাত করেছে, শিক্ষক সমিতির সেক্রেটারির উপর আঘাত করেছে। আমাদের নাসির স্যার আছেন একজন ইংলিশ ডিপার্টমেন্টের, তাকে গুলি ছুড়েছে, তার উপর আঘাত করেছেন। আমাদের 5-6 জন শিক্ষককে গুরুতর আহত করেছে। আপনাদের যে আঘাত সেগুলো আমরাও দেখেছি গণমাধ্যমে, কিন্তু একই সঙ্গে গত 1 সপ্তাহের ব্যবধানে 2টি যমুনার সামনের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে আমরা দেখেছি যে ভিন্ন রকম চরিত্র অবস্থানের এবং যারা অবস্থান কর্মসূচি করছিলেন, সে বিষয় নিয়ে আরও আলাপ করব। আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রিয়াজুল ইসলামের সঙ্গে। রিয়াজুল ইসলাম, গত 1 সপ্তাহের ব্যবধানে আমরা 2টা যমুনার সামনে আন্দোলন দেখেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একরকম অবস্থান দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর, এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু আপনাদের আন্দোলনে হতাহতের ঘটনা ঘটেছে। আপনারা কি আসলে মনে করছেন কিনা যে এটাকে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে আপনাদের সঙ্গে? এটা অবশ্যই পক্ষপাতমূলক। একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করতেছে আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য, এখানে ওয়াসা এসে ঠান্ডা পানি ছড়াচ্ছে, এখানে হচ্ছে পুলিশি প্রোটেকশন দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আর আমাদের শিক্ষার্থীরা যখন খেতে পায় না, থাকতে পায় না, আমাদের শিক্ষকরা আসছে, আমাদের শিক্ষকরা এটাও বলেছে যে কোনো পুলিশ যদি আহত হয় তার দায়ভার আমরা নেব। এটার পরে আমাদের শিক্ষকদের উপরে গুলি ছোড়া হচ্ছে, আমার বোনদেরকে লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। ইতিহাসের নিকৃষ্টতম বর্বরোচিত হামলার উদাহরণ স্থাপন করা হচ্ছে এখানে। আর একজন উপদেষ্টা এসে বলতেছে হয়তো বা পুলিশ সদস্যরা লাঠিচার্জ করছে, এটা অবশ্যই বিমাতাসুলভ আচরণ। এবং একজন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মুখ থেকে এই ধরনের কথাবার্তা কখনোই শিক্ষার্থীরা প্রত্যাশা করে না। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনা বা স্থান যমুনা, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেইখানে আন্দোলন করছেন, সেই জায়গাটার রাস্তা অবরোধ করে রেখেছেন, সেখানে তো জনমানুষের ভোগান্তি হচ্ছে। তো আপনারা শিক্ষার্থী হিসাবে আপনাদের অবস্থানের কর্মসূচি বিকল্প ভাববেন কিনা, এবং আপনাদের ক্যাম্পাস আছে, ইউজিসি আছে, আপনারা পরবর্তী কি উদ্যোগ নেবেন, কি কর্মসূচি করবেন? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে জনগণের ভোগান্তি সৃষ্টি করার আমাদের কোনো উদ্দেশ্য নেই, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করারও কোনো উদ্দেশ্য নেই। আমরা এসেছি শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে আমরা দাবিটা পেশ করব, তারা আমাদের দাবিটা মেনে নেবে, আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল করে বা মিছিল ছাড়া আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ফিরে যাব। কিন্তু আপনি দেখেন, আমরা আসছি শান্তিপূর্ণভাবে, তারা আমাদেরকে আশঙ্কা করেছে। আমরা চাইছি আমরা দাবিগুলো উত্থাপন করব, তারা আমাদেরকে বাধা দিয়েছে। আমরা চাইছি যে আমাদের দাবিগুলো মেনে নেন, কিন্তু তারা আমাদের দাবিগুলো মেনে নেয় না। তাহলে আমরা কি করব? আমরা এখানে অবস্থান করছি, আমরা প্রত্যাশা করি অতি দ্রুত প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমরা অতি দ্রুত এই জায়গায় ত্যাগ করে আমরা ক্যাম্পাসে ফিরে যাব। আমাদেরও ক্লাস আছে, পরীক্ষা আছে, গবেষণা আছে, আমরাও আমাদের একাডেমিক কার্যক্রমে মন দিতে চাই। আমরাও তো ভাই রাস্তায় পড়ে থাকতে চাই না।
না, আমাদের তো উদ্দেশ্য রাস্তা ব্লক করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নিডটা প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা এবং রাষ্ট্রে যাতে আমাদের নিডটাকে পূরণ করে। জি, অনেক ধন্যবাদ। আমরাও চাই এই সমস্যার সমাধান হোক, আপনারাও আপনাদের ক্যাম্পাসে ফিরে যান পড়াশোনার জন্য, গবেষণার জন্য। আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ দেখলেন ভোট 10, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।